আমাদের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা অনেক নতুন বাবা মায়ের জীবনের একটা কঠিন কিন্তু খুব বাস্তব চিত্র। হুম। আচ্ছা, একবার ভাবুন তো, রাত ৩টে বাজে, বাইরে সব চুপচাপ, কিন্তু ঘরের ভেতর একটা ছোট্ট কান্নার আওয়াজ। সব নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে। একদম। একদিকে চোখে রাজ্যের ঘুম, শরীরে ক্লান্তি, আর অন্যদিকে বুকে জড়িয়ে থাকা ১.৫ মাসের একটা শিশু। এই সময়টায় যেমন আনন্দ থাকে, তেমনি থাকে ক্লান্তি, বিরক্তি আর মানসিক চাপের এক অদ্ভুত মিশ্রণ। ঠিক তাই। আমাদের আজকের আলোচনা ঠিক এই মুহূর্তগুলো নিয়ে। কিভাবে এই কঠিন সময়টা সামলানো যায় তার কিছু বাস্তবসম্মত উপায় নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের হাতে যে নোটগুলো আছে সেখানে কিন্তু এই অবস্থাকে শান্ত করার জন্য কিছু দারুণ কৌশলের কথা বলা আছে। আপনি যে দৃশ্যটা আঁকলেন সেটা লক্ষ লক্ষ নতুন বাবা মায়ের বাস্তব জীবনের প্রতিচ্ছবি। আর আলোচনার শুরুতেই সবচেয়ে জরুরি কথাটা বলে নেওয়া ভালো। কি সেটা? যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তারা যা অনুভব করছেন তা ১০০% স্বাভাবিক। একবার ভাবুন, একদিকে মারাত্মক ঘুমের অভাব, শরীরে হরমোনের একটা বিশাল ঝড়, উফ, হ্যাঁ। তার সাথে শারীরিক পুনরুদ্ধারের একটা ধীর প্রক্রিয়া চলছে, আর পরিচয়ের সংকট, আমি কে, এই সবকিছু তো একসাথে ঘটছে। সবকিছু একসাথে। হ্যাঁ, তাই এই সময়ে একটু খিটখিটে লাগা বা ক্লান্তি অনুভব করা কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়। সত্যি বলতে আমাদের হাতে থাকা গবেষণাগুলো বলছে এটা মানুষের জীবনের সবচেয়ে কঠিন পর্যায়গুলোর মধ্যে একটা। এটাকে টিকে থাকা লড়াই বা সার্ভাইভাল মোডও বলা যেতে পারে, তাই না? সার্ভাইভাল মোড, একদম পারফেক্ট শব্দ। আচ্ছা, তাহলে এই টিকে থাকার লড়াইয়ের প্রথম চ্যালেঞ্জটা কি? আমাদের সোর্সগুলো তো পরিষ্কারভাবে একটা দিকেই আঙুল তুলছে, ঘুমের অভাব। অবশ্যই। এটাকে বলা হচ্ছে মন মেজাজ খারাপ হওয়ার সবচেয়ে বড় কারণ। কিন্তু এর সমাধান কি? সবাই তো বলে বাচ্চা ঘুমালে ঘুমাও, কিন্তু অনেক সময় সেটাও সম্ভব হয় না। এর বাইরে কি কোনো বাস্তবসম্মত উপায় আছে? আছে, অবশ্যই আছে। আর বাচ্চা ঘুমালে ঘুমাও, এই পরামর্শটা শুনতে ভালো লাগলেও এর একটা সমস্যা আছে। কি রকম? অনেক সময় বাচ্চা যখন ঘুমায় তখন বাবা বা মায়ের মাথায় হাজারটা কাজ ঘোরে বা টেনশনে ঘুমিয়ে আসে না। তাই আমাদের নোটগুলোতে একটা খুব কার্যকরী সিস্টেমের কথা বলা হয়েছে, যেটাকে বলা হয় শিফট সিস্টেম। শিফট সিস্টেম মানে ডিউটির মতো? অনেকটা সেরকমই। বাবা মা ঠিক করে নেবেন কে কখন শিশুর দায়িত্বে থাকবেন। যেমন একজন অভিভাবক ধরুন রাত ১০টা থেকে ভোর ৩টে পর্যন্ত। টানা ৫ ঘন্টা? হ্যাঁ, টানা ৫ ঘন্টা শিশুর সব দায়িত্ব নেবেন, খাওয়ানো, ডায়াপার বদলানো, ঘুম পাড়ানো, সবকিছু। এই সময়ে অন্যজন অন্য ঘরে গিয়ে কানে এয়ার প্লাগ লাগিয়ে নিরবিচ্ছিন্নভাবে ঘুমাবেন। তারপর শিফট বদলে যাবে। এটা তো দারুণ একটা বুদ্ধি। তার মানে কোয়ালিটি ঘুম পরিমাণে হয়তো কম, কিন্তু নিরবিচ্ছিন্ন। আর এটাই আসল। কারণ টুকরো টুকরো ঘুমের চেয়ে একটানা কয়েক ঘন্টার ঘুম অনেক বেশি সতেজ করে তোলে। ঠিক তাই। এর পেছনের বিজ্ঞানটা হল একটানা গভীর ঘুম আমাদের মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণকারী অংশ অ্যামিগডালাকে শান্ত করে। যখন আমরা ক্লান্ত থাকি এই অ্যামিগডালা খুব সক্রিয় হয়ে ওঠে। আর তখন ছোটখাটো বিষয়ে রেগে যাই বা ভেঙে পড়ি। একদম। নোটের একটা তথ্য আমাকে বেশ অবাক করেছে। গবেষণায় দেখা গেছে প্রতিদিন মাত্র ২ ঘন্টা অতিরিক্ত নিরবিচ্ছিন্ন ঘুমও মেজাজে একটা বিরাট পরিবর্তন আনতে পারে। মাত্র ২ ঘন্টা? হ্যাঁ, এর পাশাপাশি দিনের বেলায় একটা ২০-৩০ মিনিটের পাওয়ার ন্যাপের কথাও বলা হয়েছে। এটা লম্বা ঘুমের বিকল্প নয়, কিন্তু নার্ভাস সিস্টেমকে তাৎক্ষণিকভাবে রিবুট করার জন্য অসাধারণ কাজ করে। ঘুমের ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। অনেক সময় তো ঘুম হলেও মনটা খিটখিটে থাকে, মনে হয় যেন অন্য কিছু ঘটছে, যেন আমি সবকিছু ঠিকঠাক করতে পারছি না, একজন ভালো বাবা বা মা হতে পারছি না। আমাদের নোটগুলোতে কি এই অনুভূতিটা নিয়ে কিছু বলা আছে? আর এখানেই আমাদের আলোচনার দ্বিতীয় ধাপে যেতে হয়। ঘুমের অভাব হল শারীরিক কারণ, কিন্তু এর আড়ালে কাজ করে একটা গভীর মনস্তাত্ত্বিক চাপ। আর সেটা হলো? প্রত্যাশা। আমাদের সোর্সেস বলছে নতুন বাবা মায়ের মানসিক কষ্টের অন্যতম বড় কারণ হল খুব দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার একটা অবাস্তব আশা। একটু খুলে বলবেন ব্যাপারটা? স্বাভাবিক জীবন বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? যেমন ধরুন, একজন মা ভাবছেন শিশুর জন্মের ১ মাসের মধ্যেই তিনি আগের মতো জিমে যাওয়া শুরু করবেন, বা একজন বাবা হয়তো ভাবছেন সপ্তাহ শেষে বন্ধুদের সাথে আগের মতোই আড্ডা দিতে পারবেন। আচ্ছা, মানে প্রোডাক্টিভ থাকা, ঘর পরিষ্কার রাখা, সামাজিক মেলামেশা,
এই সব। ঠিক দুজনেই হয়তো আশা করছেন তাদের ঘরটা আগের মতোই টিপটপ পরিষ্কার থাকবে বা একে অপরের সাথে রোম্যান্টিক সম্পর্ক অটুট থাকবে, কিন্তু বাস্তবতা হলো প্রথম কয়েক মাস এটা প্রায় অসম্ভব। আর এই প্রত্যাশাটাই প্রতিদিন একটা ব্যর্থতার অনুভূতি দেয়। আমি কেন পারছি না? একদম। সমস্যাটা শিশু নয়, সমস্যাটা আমাদের নিজেদের তৈরি করা প্রত্যাশার পাহাড়। তাহলে উপায়? প্রত্যাশা কি শূন্য করে দিতে হবে? শূন্য নয়, বরং বাস্তবসম্মত করতে হবে। এখানেই আমাদের নোটগুলো সাফল্যের সংজ্ঞাটাই নতুন করে নির্ধারণ করতে বলছে। সেটা কিভাবে? সেখানে খুব সহজ করে লেখা আছে, ১.৫ মাস বয়সী শিশুর বাবা মায়ের এই মুহূর্তে একমাত্র লক্ষ্য হওয়া উচিত ৩টি। ১. শিশুকে ঠিকমতো খাওয়ানো। ঠিক। ২. শিশুকে সব রকমভাবে নিরাপদে রাখা। অবশ্যই। আর ৩. নিজেদের যতটা সম্ভব বিশ্রাম দেওয়া। ব্যাস, বাকি সব কিছু, ঘর গোছানো, সামাজিকতা, ব্যক্তিগত শখ, সব কিছু ঐচ্ছিক। করতে পারলে ভালো, না পারলে কোনো অপরাধবোধ নেই। তার মানে এই ৩টে কাজ ঠিকঠাক করতে পারলেই দিনটা সফল। এটা শুনতে খুব লিবারেটিং লাগছে। ঠিক তাই। এই মানসিকতার পরিবর্তনটা কিন্তু বিশাল। যখন কেউ এটা মেনে নেয়, তখন ঘর অগোছালো থাকা বা বন্ধুদের ফোন ধরতে না পারার জন্য যে বিরক্তি বা অপরাধবোধ কাজ করে, তা তাৎক্ষণিকভাবে কমে যায়। আচ্ছা, দীর্ঘমেয়াদী কৌশল হিসেবে ঘুম আর প্রত্যাশা কমানোর কথা তো হলো, কিন্তু সেই মুহূর্তগুলোর কি হবে যখন হুট করে মেজাজ সপ্তমে চড়ে যায়, যখন মনে হয় আর ১ সেকেন্ডও সহ্য করতে পারছি না? সেই তাৎক্ষণিক বিস্ফোরণ ঠেকানোর কোনো উপায় কি আছে? আছে, এবং এগুলোকে বলা হচ্ছে মাইক্রো মুড রিসেট। এগুলো খুব ছোট ছোট কৌশল, যা কয়েক সেকেন্ড বা মিনিটের মধ্যে আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত করতে পারে। কম্পিউটারের রিস্টার্ট বাটনের মতো? একদম। যেমন একটা কৌশল হলো ৩০ সেকেন্ডের জন্য মুখে ঠান্ডা জলের ঝাপটা দেওয়া। ঠান্ডা জলের ঝাপটা, এটা শুনে তো খুব সাধারণ মনে হচ্ছে। এর পেছনে কি কোনো কারণ আছে? হ্যাঁ, এর পেছনে একটা দারুণ বৈজ্ঞানিক কারণ আছে। এটাকে বলে ম্যামেলিয়ান ডাইভ রিফ্লেক্স। ঠান্ডা জল মুখে লাগার সাথে সাথে আমাদের শরীর ভাবে যে আমরা হয়তো জলের নিচে ডুব দিয়েছি। ও আচ্ছা। ফলে হৃদস্পন্দন তাৎক্ষণিকভাবে কিছুটা কমে যায় এবং শরীর শান্ত হওয়ার জন্য সংকেত পায়। এটা হাজার বছরের পুরনো একটি জৈবিক কৌশল। ওয়াও, এটা তো অসাধারণ। আর কি কি উপায় আছে? আরেকটি খুব শক্তিশালী উপায় হল ৫টা গভীর শ্বাস নেওয়া। তবে এর একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। কিরকম? ৪ সেকেন্ড ধরে নাক দিয়ে শ্বাস গ্রহণ করা এবং তারপর ৬ সেকেন্ড ধরে মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ত্যাগ করা। শ্বাসের চেয়ে নিঃশ্বাস ছাড়ার সময়টা লম্বা হওয়াটা জরুরি। এতে কি হয়? লম্বা নিঃশ্বাস আমাদের শরীরের ফাইট অর ফ্লাইট রেসপন্সকে বন্ধ করে দিয়ে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট সিস্টেমকে চালু করে দেয়। দারুণ। এছাড়াও খুব বেশি খারাপ লাগলে মাত্র ২ মিনিটের জন্য অন্য ঘরে চলে যাওয়া, অথবা শিশুকে চামড়ার সাথে চামড়া লাগিয়ে জড়িয়ে ধরা, মানে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট। ওটা তো শিশুর জন্য ভালো জানি, কিন্তু বাবা মায়ের জন্য? হ্যাঁ, গবেষণায় দেখা গেছে এটা বাবা মায়েদের শরীরে অক্সিটোসিন বা লাভ হরমোন নিঃসরণ করে, যা তাদেরও শান্ত করে। এই কৌশলগুলো তো সত্যিই খুব কাজের মনে হচ্ছে, একটা এমার্জেন্সি ফার্স্ট এইড কিটের মতো। কিন্তু আমার মনে হচ্ছে এই যে বারবার মেজাজ খারাপ হচ্ছে, এর পেছনে নিশ্চয়ই আরও গভীর কোনো কারণ আছে। আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। এই মাইক্রোমোড রিসেটগুলো হলো প্রাথমিক চিকিৎসা। এরা রোগের মূল কারণকে সারিয়ে তোলে না। আমাদের নোটগুলো বলছে এই সময়ের বিরক্তির আড়ালে অনেক চাপা আবেগ কাজ করে। যেমন ঠিক কী ধরনের আবেগ? একটা বড় ভয় হলো আমি কি কিছু ভুল করে ফেলছি। এর সাথে থাকে সামান্য বিরক্ত হওয়ার জন্য তীব্র অপরাধবোধ। মনে হয় আমার তো খুশি হওয়ার কথা। এটা হয়। এছাড়াও আছে স্বাধীনতার অভাব, আর্থিক চাপ, শারীরিক যন্ত্রণা, বিশেষ করে মায়ের জন্য, আর সবশেষে পরিচয়ের সংকট। আমার জীবনটা চিরদিনের জন্য বদলে গেছে, এই ভাবনাটা অনেককে ভেতর থেকে নাড়িয়ে দেয়। এই তালিকাটা শোনার পরই তো একটা চাপ অনুভব করছি। তাহলে এই সব জটিল অনুভূতিগুলো নিয়ে কি করার কথা বলা হয়েছে? আর ঠিক এ কারণেই সমাধানটা খুব সহজ, কিন্তু শক্তিশালী হতে হবে। নোটগুলোতে একটা অসাধারণ অনুশীলনের কথা বলা হয়েছে। কি সেটা? সেটা হলো প্রতিদিন একবার বাবা মা একে অপরকে ৫ মিনিট করে সময় দেবেন এবং শুধু বলবেন, আজকের দিনটা আমার জন্য কঠিন ছিল কারণ। আর অন্যজন তখন কি করবেন? সমাধান দেবেন? না,
আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ। অন্য জনের কাজ কোনো সমাধান খোঁজা নয়, কোনো তর্ক করা নয়, বা এরকম তো হয়ই বলে উড়িয়ে দেওয়াও নয়। তাহলে তার একমাত্র কাজ হল মন দিয়ে চুপ করে শোনা, কোনো বিচার বা বিশ্লেষণ ছাড়াই। যখন একজন মানুষ বোঝে যে তার অনুভূতিগুলোকে গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে, তখন মানসিক চাপ এমনিতেই অর্ধেক হয়ে যায়। এটা সত্যি একটা গভীর বিষয়। তবে অনেক সময় তো এই অনুভূতিগুলো শুধু মন খারাপের পর্যায়ে থাকে না, আরও গভীর রূপ নেয়। আমাদের নোটগুলোতে কি পোস্টপার্টাম ডিপ্রেশন বা অ্যাংজাইটি নিয়ে কিছু বলা হয়েছে? হ্যাঁ, এবং এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে, কারণ সাধারণ মন খারাপ আর ক্লিনিক্যাল ডিপ্রেশনের মধ্যে পার্থক্যটা বোঝা খুব জরুরি। বিশেষ করে মায়ের মধ্যে যদি কিছু নির্দিষ্ট লক্ষণ লাগাতার দেখা যায়, তাই তো? একদম, যেমন যদি তিনি দিনের বেশিরভাগ সময় প্রায় প্রতিদিন কান্নাকাটি করেন, নিজেকে খুব শূন্য বা অসার মনে করেন, যদি তার মধ্যে কাজ করে অতিরিক্ত অপরাধ বোধ। অথবা যদি প্যানিক অ্যাটাক হয় বা বারবার নিজেকে আমি একজন খারাপ মা বলতে থাকেন। ঠিক, বা কোনো কিছুতেই আর আগের মতো আনন্দ খুঁজে না পান। এই লক্ষণগুলো যদি 2 সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকে, তাহলে এটাকে আর সাধারণ বেবি ব্লুজ বলে উড়িয়ে দেওয়া ঠিক নয়। তখন কি করা উচিত? আমাদের সোর্স জানাচ্ছে এটা কোনো মানসিক দুর্বলতা নয়, বরং বায়োলজি, হরমোন এবং চরম ক্লান্তির সম্মিলিত ফল। আর সবচেয়ে আশার কথা হল এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। একজন বিশেষজ্ঞ বা কাউন্সেলরের সাথে একবার কথা বললে জীবনটাই বদলে যেতে পারে। এই সব কিছুর মধ্যে একটা বিষয় আমার খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এই যে বাবা মা পরিচয়, এর চাপে তো নিজেদের ব্যক্তিগত সত্তাটাই হারিয়ে যাওয়ার উপক্রম হয়। একদম। এই পরিচয়টা বাঁচিয়ে রাখার কোনো উপায় কি বলা আছে? খুব সুন্দর একটা প্রশ্ন, আর এর জন্য আমাদের নোটগুলোতে একটা অসাধারণ নিয়মের কথা বলা আছে। দৈনিক 15 মিনিটের আপনি এখনও একজন মানুষ নিয়ম। দৈনিক মাত্র 15 মিনিট, এটা শুনে তো অবিশ্বাস্য মনে হচ্ছে। এত কম সময়ে সত্যিই কি কোনো পরিবর্তন আসা সম্ভব? আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক। মনে হতে পারে 15 মিনিটে আর কি হবে, কিন্তু এর পেছনের মনস্তত্ত্বটা হল ধারাবাহিকতা। প্রতিদিন নিয়ম করে এই সময়টা বের করা মস্তিষ্ককে একটা বার্তা দেয় যে আমার নিজেরও গুরুত্ব আছে। এটা বার্নআউট প্রতিরোধ করতে সাহায্য করে। ম্যাজিকের মতো কাজ করে। এর মানে হল প্রত্যেক অভিভাবকের প্রতিদিন অন্তত 15 মিনিট একা সময় কাটানো দরকার, যেখানে শিশু বা ফোন থাকবে না, সম্পূর্ণ একা। আর এই 15 মিনিটে কি করা যেতে পারে? যা কিছু মনকে শান্ত করে, যেমন ব্যালকনিতে গিয়ে চুপচাপ দাঁড়ানো, হেডফোনে 2টো পছন্দের গান শোনা, শান্তিতে গোসল করা, বা এমনকি কিচ্ছু না করে চোখ বন্ধ করে বসে থাকা। উদ্দেশ্যটা হলো নিজেকে মনে করিয়ে দেওয়া যে মা বা বাবা পরিচয়ের বাইরেও নিজের একটা সত্তা আছে। ঠিক তাই। আর এটা কোনো স্বার্থপরতা নয়, বরং এটা নিজের মানসিক শক্তি সঞ্চয় করার একটা উপায়। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা একবার গুছিয়ে নিই, আমরা দেখলাম যে নিরবচ্ছিন্ন ঘুম, প্রত্যাশা কমানো, মাইক্রো মুড রিসেটের মতো কৌশল, সঙ্গীর সাথে কথা বলা, প্রয়োজনে সাহায্য নেওয়া, এবং সবশেষে নিজের জন্য প্রতিদিন 15 মিনিট সময় বের করা। এই সবকিছুই এই কঠিন সময়টা পার করতে সাহায্য করে। ঠিক। আর সবশেষে আমাদের নোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আশাব্যঞ্জক সত্যটি হল, শিশুর জন্মের পর প্রথম 0 থেকে 3 মাস সময়টাই শারীরিক এবং মানসিকভাবে সবচেয়ে কঠিন। সবচেয়ে কঠিন। হ্যাঁ, এই ধারণাটিকে আরও স্পষ্ট করা যায় আমাদের নোটের একটি চমৎকার রূপক ব্যবহার করে। সেখানে বলা হয়েছে, আপনি এখন ঝড়ের মধ্যে আছেন। এটি আপনার স্থায়ী অবস্থা বা নতুন জলবায়ু নয়। ঝড়ের মধ্যে আছেন, এটি আপনার স্থায়ী অবস্থা নয়। বাহ, এটা জানাটা সত্যি খুব আশার কথা। অবশ্যই। এর মানে হল এই চরম ক্লান্তি, বিরক্তি আর মানসিক চাপ চিরদিন থাকবে না। সাধারণত 3 মাস বয়সের পরে শিশুর ঘুমের একটা ধরন তৈরি হতে শুরু করে। একটা রুটিন তৈরি হয়। হ্যাঁ, আর এর সাথে সাথে বাবা মায়ের জীবনটাও কিছুটা সহজ হতে শুরু করে। মেজাজও স্বাভাবিকভাবেই স্থিতিশীল হতে থাকে। এই বিশ্বাসটা ধরে রাখতে পারলে কঠিন সময়টা পার করা অনেক সহজ হয়ে যায়। আমাদের আজকের আলোচনা প্রায় শেষের দিকে। আমরা নতুন বাবা মায়ের কঠিন সময়টা সহজ করার জন্য অনেকগুলো উপায় নিয়ে কথা বললাম। এখন শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। এই আলোচনা থেকে আমরা শিখলাম যে এই কঠিন সময়ে টিকে থাকার জন্য কি করা যেতে পারে, কিন্তু এমন কোনো একটি সাধারণ প্রত্যাশা কি আছে যা এই মুহূর্তে ছেড়ে দিলে জীবনে সবচেয়ে দ্রুত আর সহজে কিছুটা শান্তি ফিরে আসতে পারে।
সেটা কি প্রতিদিন ঘর গোছানোর প্রত্যাশা, নাকি বন্ধুদের সাথে যোগাযোগ রাখার চাপ, নাকি অন্য কিছু? উত্তরটা নিজের মনেই খুঁজুন। আজ এই পর্যন্তই।